সন্ধি আর ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করেছি, তারই ধারাবাহিকতা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিসর্গ সন্ধি। তো বিসর্গ সন্ধি কি? সাধারণত বিসর্গের সাথে স্বরধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হয় তাকে বলা হয় বিসর্গ সন্ধি। আর তোমাদের বইয়ে আছে যেখানে র অথবা দন্ত স এর সাথে অথবা বিসর্গের সাথে স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হয় তাকে বলা হয় বিসর্গ সন্ধি। এখন আমরা দেখি যে প্রাচীনকালের সাধারণত যেখানে শব্দের মধ্যে র ছিল, অর্থাৎ শব্দের মধ্যে যেখানেই র ছিল সেখানেই হ উচ্চারণ করা হতো। এই হ ধ্বনির পরিবর্তে তখন তারা এই র এবং দন্ত স এর স্থানে বিসর্গ ব্যবহার করত। তারই ভিত্তিতে বিসর্গ সন্ধিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রজাত বিসর্গ আর একটা হচ্ছে স্বজাত বিসর্গ। তাহলে বিসর্গ সন্ধি আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, এক রজাত বিসর্গ, দুই স্বজাত বিসর্গ। স্বজাত আর রজাত অর্থাৎ র থেকে জাত মানে সৃষ্টি, যে বিসর্গের সৃষ্টি হয় তাকে বলা হয় রজাত বিসর্গ। স থেকে যে বিসর্গের সৃষ্টি হয় তাকে বলা হয় স্বজাত বিসর্গ। এখন উদাহরণ দিয়ে আমরা এই বিষয়টি আরো একটু আমাদের ধারণাটাকে মজবুত করে নিই। যেমন রজাত বিসর্গ, আবির্ভাব, একটি শব্দ, এখানে একটি র আছে আমরা দেখলাম, তাহলে এইটিকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি বা ভেঙে লিখি তাহলে র এর স্থানে আমরা বলেছি র এর পরিবর্তে বিসর্গ বসে, তাহলে আবির র এর স্থানে বিসর্গ বসছে, পরের শব্দ ভাব। এটা হচ্ছে রজাত বিসর্গের উদাহরণ। এরপরে দেখি স্বজাত বিসর্গের উদাহরণ কি। আবিষ্কার, আবিষ্কার যদি আমরা লিখি তাহলে আবি যোগ কার, এখানে স এর স্থানে বিসর্গ বসছে, এজন্যই বলা হয় রজাত বিসর্গ আর স্বজাত বিসর্গ। এখন আমরা দেখি কিভাবে আমরা এই সন্ধি বিচ্ছেদ করব বা ভেঙে লিখবো সন্ধিটা বদ্ধ শব্দটাকে। তার কতগুলো নিয়ম এখানে বইয়ে দেওয়া আছে, অনেকগুলো নিয়ম দেওয়া আছে। আমি সবগুলো নিয়মকে আমি 4টা নিয়মের মধ্যে তোমাদের আবদ্ধ করে দেখাবো এবং সহজ করে, একটু মনোযোগী হতে হবে। যেমন 1 নম্বর নিয়মে আমরা দেখব যে যেখানে যেখানে যে সকল শব্দের মধ্যে বা ও থাকে, যে সকল শব্দের মধ্যে ও থাকে সেখানে একটা বিসর্গ বসিয়ে দিতে হবে। যে শব্দের মধ্যে ও থাকে সেই জায়গায় একটা বিসর্গ, যে এই যদি সংক্ষিপ্ত রূপ থাকে তাহলে যে বর্ণে আবদ্ধ থাকে ওই বর্ণের পরে একটা বিসর্গ বসিয়ে দিতে হবে, 1 নম্বর নিয়ম। যেমন যদি প্রথম উদাহরণটা আমরা দেখি, আচ্ছা, মনো ভি লাশ, একটু উদাহরণ দিলাম আমরা মনোভিলাস, তাহলে ওকার আছে কোথায়? নকারে নো এর মধ্যে ওকার আমরা প্রত্যক্ষ করতেছি। তাহলে আমি বলেছি যে বর্ণে সংক্ষিপ্ত রূপটা আবদ্ধ থাকবে ওই বর্ণের পরে একটা বিসর্গ বসিয়ে দিতে হবে। তাহলে এখানে আবদ্ধ আছে, আমরা এটাকে মান চিহ্নিত করলাম। এখন এখানে আমি ওইটার পরিবর্তে মন যোগ অভিলাষ, অভিলাষ। এখন প্রশ্ন হতে পারে যে এখানে তো অ নাই, তাহলে অ আসলো কিভাবে? এটা উচ্চারণ করে দেখো যে মনোভিলাষ, এখানে একটা অ উচ্চারিত হয়, অটা উজ্জ্ব থাকে, এই কারণেই এখানে অ বসছে। আরেকটি উদাহরণ আমরা যদি দিই, মনোহর, তাহলে আরো একটু সহজ হবে, মনোহর, মনোহর শব্দেরও মনো যোগ হর, এই যে এখানে নয়ের আবদ্ধ ছিল, আমি বলেছি যে বর্ণে ও আবদ্ধ থাকবে সংক্ষিপ্ত রূপ থাকবে ওই বর্ণের পরে একটা বিসর্গ বসিয়ে দিতে হবে, অনেক সহজ।
এখন কোথাও কোথাও আমরা দেখি যে একটু সমস্যা সৃষ্টি হয় তোমাদের মধ্যে, যেমন এরকম যদি থাকে সূর্য ওকার সূর্যোদয় একটি, আরেকটি উদাহরণ আমরা যদি দেই এখানে যথোচিত, তাহলে এটা হয় কি সূর্য যোগ উদয়, আর এটা যথ, এখানে বিসর্গ হবে না, যথাযোগ উচিত, যথাযোগ উচিত, যথোচিত। এখন প্রশ্ন হলো যে স্যার আপনি তো বলেছেন যে ওকার থাকলে সেখানে বিসর্গ হবে, তাহলে এখানে হয় নাই কেন? এই জন্য আমাদের একটু মনে রাখতে হবে যে যখনই ওকার থাকবে, ওকারের পরে যদি ঘোষ অল্প প্রাণার মহাপ্রাণ ধ্বনি থাকে, সেই ক্ষেত্রে কেবল বিসর্গ সন্ধি হবে। আর যদি অ থাকে তাহলেও বিসর্গ সন্ধি হবে। আমি কি বলেছি, ওকারের পরে যদি ঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ মানে বর্গের তৃতীয় থেকে পঞ্চম ধ্বনি পর্যন্ত, তাহলে বর্গের প্রথম বর্গ গ ঘ ও চ ছ চ না, চ ছ জ জ ঝ ইউ, এরকম করে বর্গের আমরা 5টি বর্গেরই শেষ 3টি ধ্বনিকে ঘোষ অল্প প্রাণার মহাপ্রাণ ধ্বনি, নাসিক্য ধ্বনি এটার মধ্যে আছে, এই ধ্বনিগুলো যদি থাকে, আর অন্তস্থ ধ্বনি আছে আরেকটা, অন্তস্থ ধ্বনিগুলো হচ্ছে এই যে অন্তস্থ জ বয় শূন্য র ল, তারপরে আছে ব, এই ধ্বনিগুলো যদি ওই ওকারের পরে থাকে, ওকারের পরে যদি এই ধ্বনিগুলো থাকে, সেই ক্ষেত্রেই কেবল বিসর্গ সন্ধিতে আমাদের ডিভাইডেড করতে হবে, ভাগ করতে হবে। আর অন্যথায় আমরা বিসর্গ সন্ধিতে ভাগ করতে পারবো না, তখন আমরা ব্যঞ্জন সন্ধি নিতে হবে, ব্যঞ্জন সন্ধিতে করতে হবে বা স্বর সন্ধিতে করতে হবে, যে নিয়ম প্রযোজ্য। যেমন এখানে সূর্য যোগ উদয়, আমরা দেখি যে সূর্য ওকারের পরে বর্গের তৃতীয় ধ্বনি না হয়ে কি হয়েছে, উদয়, স্বরেও হয় নাই, এগুলো নাই, একটিও নাই, অর্থাৎ ঘোষ অল্প প্রাণার মহাপ্রাণ ধ্বনি তো নাই, আবার অন্তস্থ ধ্বনিও নাই, স্বরে অ নাই। এই কারণে এখানে এটা হয়েছে হলো স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে। যথোচিত, যথাযোগ উচিত, এটাও স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে। ওকারের পরে কিন্তু এই তৃতীয় ধ্বনি নাই, এখানে তৃতীয় ধ্বনি কিন্তু তৃতীয় থেকে শুরু, একটাও এখানে নাই, এখানে আছে কি বর্গের প্রথম ধ্বনি চ ধ্বনি, অর্থাৎ ঘোষ ধ্বনি। এই কারণেই বিসর্গ সন্ধি আর স্বর সন্ধির পার্থক্য করতে একটু সমস্যা হয়ে যায়। এই জন্যই আমাদের মনে রাখতে হবে যে ওকারের পরে, ওকার যে বর্ণের সাথে আবদ্ধ সেই বর্ণের পরে একটা বিসর্গ বসাবো, আর ওকারের পরে যদি ঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনি থাকে, অথবা অধ্বনি থাকে, অথবা অন্তস্থ ধ্বনিগুলো থাকে, তাহলেই কেবল আমরা বিসর্গ সন্ধিতে বিভাগ করব। দ্বিতীয় নিয়ম আরো সহজ, এটা 1 নম্বর নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে শুধু র এর পরে, র যেখানে আছে, র এর সংক্ষিপ্ত রূপ আছে এরকম, র যেখানে থাকবে সেখানেই, এখানে আগে আর পরে নাই, র যেখানে থাকবে সেখানেই আমাদেরকে কি বসাতে হবে, বিসর্গ সন্ধি বসাতে হবে, মানে বিসর্গ বসাতে হবে। যেমন এখানে ওই অনেক উদাহরণ এখানে দেয়া আছে, অন্তর্গত, তাহলে অন্তর এখানে হচ্ছে এই ত এর পরে অন্ত যোগ গত, পরেরটা আবার অন্তর্ধান, অন্ত যোগ ধান, তাহলে এখানে এই যে অন্তর্ধান, রটা এই অন্তর পরে উচ্চারণ হয়েছিল, এ কারণে র এর পরে
জানি যে আমরা র এর পরে বিসর্গ বসবে, র এর পরিবর্তে বিসর্গ বসবে, র এর পরিবর্তে বিসর্গ বসছে, তাহলে এটা আরো সহজ। আবার আরেকটা আছে পুনরায়, পুনরায়, পুনরায় এখানে দেখো পুন যোগ র যেখানে ছিল র চলে গেছে, র এর পরিবর্তে বিসর্গ, পুন যোগ আয় হয়েছে। তাহলে অনেক সহজ, ও এর পরিবর্তে বিসর্গ বসে যে ধ্বনিতে আবদ্ধ তার পরে বসাতে হবে, আর র যেখানেই থাকবে র সেখানেই আমাদের বিসর্গ বসাতে হবে। পরবর্তী নিয়ম আমরা দেখি যে যদি কোনো 3 নাম্বার নিয়ম, যদি কোনো বর্ণের দীর্ঘিকার থাকে, যদি কোনো বর্ণে দীর্ঘিকার থাকে তাহলে বিসর্গ সন্ধিতে যখন আমরা বিচ্ছেদ করব তখন সেই দীর্ঘিটা হয়ে যাবে রস্যিকারে পরিণত হয়ে যাবে। যেমন এখানে উদাহরণ দেয়া আছে, যেমন নীরব, নি যোগ রব। তৃতীয় নিয়ম কি বলেছি আমি, রস্যিকার থাকলে দীর্ঘিকার থাকলে দীর্ঘিকারটা রস্যিকারে পরিণত হয়ে যাবে, আর যেখানে দীর্ঘিকারটা ছিল সেই জায়গাটাতেই শূন্য থাকবে না, সেখানে একটা বিসর্গ বসে যাবে। যেমন নীরব, নীরব, তাহলে এই যে আমি বলেছি যেখানে দীর্ঘিকার সেটা রস্যিকার হবে, তাহলে দীর্ঘিকারটা এখানে ছিল, এখানে একটা বিসর্গ বসে গেল, যোগ রব, নীরব। আরেকটা উদাহরণ আমরা দেখি, নিরস, তেমনি নিরস, এটাও এরকম রস্যিকার দিয়ে আমরা লিখবো, দীর্ঘিকার ছিল রস্যিকার হয়ে গেল, যেখানে দীর্ঘিকার ছিল সেখানে একটা বিসর্গ বসলো, তারপরে রস। তৃতীয় নিয়ম, 3টা নিয়ম আমরা দেখলাম। আরেকটি নিয়ম আছে, সর্বশেষ নিয়ম হলো চতুর্থ নিয়ম। আমরা জানি যে শীষ ধ্বনি, 3টা শীষ ধ্বনি আছে, শীষ ধ্বনির মোট 3টি, দন্ত স, মূর্ধন্য স আর তালব্য স। এখন এই 3টি স যেখানেই থাকবে সেখানেই কি বসবে, সেখানেই বিসর্গ বসবে। কিন্তু একটু আমাদের মাথায় রাখতে হবে যে এই 3টি থাকলে সেখানে বিসর্গ বসাবো, কিন্তু বিসর্গ বসানোর ক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে যে যদি এই 3টি ধ্বনির পরে যদি অঘোষ অল্প প্রাণার মহাপ্রাণ ধ্বনি থাকে, সেই ক্ষেত্রেই কেবল আমরা বিসর্গ সন্ধিতে শ্রেণী বিভাগ করতে পারব, বা বিসর্গ সন্ধিতে আমরা বিচ্ছেদ করতে পারব। তাহলে কিভাবে হবে সেটা আমি বলেছি যে স, 3টা স, একটা স, 2টা স, এই 3টা স শীষ ধ্বনি, এই 3টার পরে যদি ক খ, চ ছ, জ ঝ, তারপর আছে ত ছ, তারপর ট ঠ, ট ঠ, ত থ, প ফ, এই যে বর্ণের অঘোষ অল্প প্রাণার মহাপ্রাণ ধ্বনিগুলো, এইগুলো যদি থাকে এই স এর পরে, এই 3টা স এর পরে, সেক্ষেত্রে বিসর্গ দ্বারা আমাদের বিভাগ করতে হবে। যেমন এখানে আছে নমস্কার, নমস্কার, এটাকে আমরা ভাঙবো। দেখো তোমরা মিলিয়ে দেখো, তাহলে আমরা নম লিখলাম, নম, স এর পরিবর্তে আমরা বলেছি যে এই 3টা স এর পরিবর্তে বিসর্গ বসবে, এখানে বিসর্গ বসিয়ে দিলাম, তারপরে বাকি থাকলো কি কার, নম যোগ কার, নমস্কার। পরের আরেকটা উদাহরণ আমরা দেখি, তালব্য স দিয়ে শিরশ্ছেদ যদি আমরা লিখি, এক্ষেত্রেও আমরা ঠিক একই রকম, আমি বলেছি যে কিসের পরিবর্তে, তালব্য স্বর পরিবর্তে শির যোগ, এখানে কি ছিল তালব্য স ছিল, সেখানে বিসর্গ বসছে, যোগ ছেদ, শিরশ্ছেদ। এখন এই যে আমরা বলেছিলাম চ ছ, এই বর্ণগুলো থাকতে হবে, এই বর্ণগুলো থাকলে কেবল ছ আছে, এখানে ক আছে, অর্থাৎ অঘোষ অল্প প্রাণার মহাপ্রাণ ধ্বনি, এইগুলো ক খ, চ ছ, ট ঠ, তারপরে
ত, থ, প, ফ, অঘোষ ধ্বনি, এই ধ্বনিগুলো থাকতে হবে শিস ধ্বনির পরে। তাহলে আমরা প্রথম বলেছিলাম যে ঘোষ ধ্বনি থাকে কিসের পরে? ও এর পরে, আর শিস ধ্বনির পরে থাকে অঘোষ ধ্বনি। এই বিষয়টা মনে রাখতে পারলে এই বিসর্গ সন্ধি একবারে তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। এখন দেখি আরেকটি স আছে, যেমন দুষ্কর, দুষ্কর, দু যোগ কর। এই হলো সন্ধির 4টি নিয়ম। এই 4টি নিয়মে আমাদেরকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। আরেকটি বিষয় আছে যে এরকম যদি সংস্কৃত ভাষার শব্দে বা সংস্কৃত শব্দে যদি বিসর্গযুক্ত থাকে, যেমন মনোকাম বা মনোবাসনা, এক্ষেত্রে কোনো কিছুই পরিবর্তন করার নাই, শুধু যোগ দিয়ে আমাদের ভেঙে লিখতে হবে। মন যোগ বাসনা। মনস্তাপ, মনস বিসর্গ তাপ, তেমনি এইখানে তো স আছে, মন যোগ শয়তয় আকার প। এটা কিন্তু সংস্কৃত নিয়মে হয়, আধুনিক বাংলার সন্ধিতে এই নিয়মটা তেমন একটা প্রযোজ্য হয় না। কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে যখনই আমরা দেখব যে এরকম বিসর্গ সহ কোনো শব্দ রয়েছে, সেক্ষেত্রে আমরা আলাদা করব বিসর্গযুক্ত বর্ণ বা শব্দটি প্রথমে লিখে যোগ দিয়ে বাকি শব্দটি লিখে দেব। আরেকটি ব্যতিক্রম আছে, যেমন অহরহ, অহরহ, এটি কোনো নিয়ম মানে না, কিন্তু প্রায় এটা পরীক্ষায় আসে। ব্যতিক্রম নিয়মের এটা কি সন্ধি বিচ্ছেদটা কি হবে? অহ বিসর্গ যোগ আছে, কিন্তু এখানে অহরহ, আর এখানে হলো কি অহ যোগ অহ, অর্থাৎ অহ অহ। এই অহ অহই হচ্ছে ব্যতিক্রম নিয়মের একটা বিসর্গ সন্ধির উদাহরণ। তো এই ছিল আমাদের আজকের আলোচনার সার্বিক বিষয়। আশা করি তোমরা কিছুটা ধারণা লাভ করতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আবার আমরা নতুন কোনো কিছু নিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। সেই প্রত্যাশায় তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি।